প্রাচীন বাংলার জনপদ। ঐতিহাসিকগণ খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্টীয় 13 শতক পর্যন্ত বাংলা সময়কালকে বাংলার ইতিহাসের প্রাচীন যুগ বলে মনে করেন। আবার কেউ কেউ খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্টীয় 6 শতক পর্যন্ত সময়কালকে আদি ঐতিহাসিক যুগ এবং খ্রিস্টীয় 7 শতক থেকে 13 শতক পর্যন্ত সময়কালকে প্রাক মধ্যযুগ বলেও যুগ বিভাজন করে থাকেন। বর্তমান যুগে প্রায় 70% মানুষের অজানা প্রাচীন বাংলার জনপদ কেমন ছিল। চলুন দেখা যাক প্রাচীন বাংলার জনপদ কেমন ছিল। জনপদ। প্রাচীন যুগে বাংলা বর্তমান বাংলাদেশের মতো একক ও অখণ্ডীয় ছিল না। সাম্রাজ্যভিত্তিক ও কেন্দ্রীয় শাসক শুরু হওয়ার আগে বাংলা ছোট ছোট অনেকগুলো অঞ্চলে বিভক্ত ও স্থায়ীভাবে শাসিত হতো। প্রাচীন বাংলার জনবসতিপূর্ণ ও কৃষি নির্ভর এই ছোট ছোট অঞ্চলগুলোকেই বলা হয় জনপদ। প্রাচীন বাংলার জনপদগুলি হল গৌড়, বঙ্গ, পুণ্ড, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ। গৌড়। গৌড় নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। তবে 6ষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। 7ম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলায় লক্ষণাবতীকেও গৌড় বলা হতো। বঙ্গ। বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয় এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করত, তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের 2টি অঞ্চলের নাম পাওয়া যায়, একটি বিক্রমপুর, অন্যটি নাব্য। বর্তমানে নাব্য বলে কোনো জায়গায় অস্তিত্ব নেই। ধারণা করা হয় ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এই নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুবই শক্তিশালী অঞ্চল। বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল। পুণ্ড। প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে অন্যতম হল পুণ্ড। বলা হয় যে পুণ্ড বলে একটি জাতি এই জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এই পুণ্ড জনপদের সৃষ্টি হয়েছিল। পুণ্ডদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ডনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ডনগরের ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ডই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খোদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয় বাংলাদেশে প্রাপ্ত এটি প্রাচীনতম শিলালিপি। হরিকেল। 7ম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এই জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয় আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল। সমতট। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা, ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে সম্ভবত বলা হতো সমতট। কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম। বরেন্দ্র। বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়। এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা যায় পুণ্ডের একটি অংশ জুড়ে বরেন্দ্রের অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল। তাম্রলিপ্ত। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। 7ম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে। চন্দ্রদ্বীপ। প্রাচীন বাংলায় আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়, এটি হলো চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এই প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। প্রাচীন বাংলার জনপদ থেকে আমরা তখনকার বাংলার ভৌগোলিক অবয়ন, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারি।
প্রাচীন বাংলায় তখন কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। শক্তিশালী শাসকগণ তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করত। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ থাকলে পেজটি ফলো করে পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।